দুই ছেলে বৃদ্ধা মাকে ভাগ করে দিয়ে বাড়ির চাকরানির মতো বানিয়ে ফেলেছিল। কিন্তু ঈশ্বরের ঘরে দেরি হয়, অবিচার হয় না। বন্ধুরা, এটা একটা সত্যি ঘটনা। পশ্চিমবঙ্গের কলকাতার কাছাকাছি একটা শহরতলির, যেখানে হুগলি নদের তীর থেকে খুব কাছেই একটা বড় বাড়ি ছিল। কিন্তু তার উঁচু দেয়ালের আড়ালে একজন মায়ের কান্না চাপা পড়ে গিয়েছিল, যিনি নিজের সমস্ত জীবন ছেলেদের জন্য উৎসর্গ করে দিয়েছিলেন, আর বিনিময়ে পেয়েছিলেন শুধু অবহেলা আর অপমান। সেই বাড়ির মালকিন ছিলেন ৭০ বছরের সরলা দেবী। মুখে নিস্তব্ধতা, চোখে ঘন চশমা আর হাতে লাঠি। তার স্বামী স্বর্গীয় নারায়ণ চৌধুরী সরকারি চাকরি করে এক একটা টাকা জমিয়ে এই বাড়ি তৈরি করেছিলেন। সরলা দেবীও সেলাই ফোড়াই করে আর গহনা বিক্রি করে ঘরের ভিত্তি মজবুত করেছিলেন। দুজনের স্বপ্ন ছিল বার্ধক্যে এই বাড়ি তাদের ভরসা হবে এবং ছেলেরা তাদের পাশে থাকবে। তাদের দুই ছেলে ছিল, বড় ছেলে অভিজিৎ আর ছোট ছেলে সৌম্য। অভিজিৎ ব্যাংকে কেরানি ছিল আর সৌম্য প্রাইভেট ফার্মে কাজ করত। দুজনেরই বিয়ে হয়ে গিয়েছিল। অভিজিতের স্ত্রী সুপ্রিয়া আর সৌম্যর স্ত্রী রিয়া একই ছাদের নিচে থাকত, কিন্তু হৃদয়ে দূরত্ব ছিল। প্রথম দিকে সবকিছু স্বাভাবিক ছিল। সরলা দেবীকে যথেষ্ট সম্মান দেওয়া হতো, তাকে মা বলে ডাকা হতো। কিন্তু ধীরে ধীরে আচরণ বদলাতে শুরু করল। আগে মাকে বিছানায় চা পরিবেশন করা হতো, পরে বলা হলো মা নিজেই নিয়ে নাও। কয়েক মাস যেতে না যেতেই রান্নাঘরে তালা দেওয়া শুরু হলো। এক সকাল ৮টার কথা, বাড়িতে পরোটা ভাজা হচ্ছিল। মাখনের সুবাস পুরো বাড়িতে ছড়িয়ে পড়ছিল। ডাইনিং টেবিলে অভিজিৎ, সুপ্রিয়া আর তাদের ছেলেমেয়েরা বসে গরম নাস্তা খাচ্ছিল। সরলা দেবী নিজের ছোট ঘরে বসেছিলেন। আগের রাতে তিনি ঠিকমতো খেতে পাননি। তিনি আলতো করে দরজা খুললেন আর লাঠি ভর করে রান্নাঘরের দিকে এগোলেন। যেই তিনি ভিতরে ঢুকলেন, সুপ্রিয়া সামনে এসে রাস্তা আটকে দিল। কোথায় যাচ্ছেন আপনি? সরলা দেবী নরম গলায় বললেন, বৌমা, খুব খিদে পেয়েছে, দুটো রুটি দাও তো। সুপ্রিয়া ভ্রু কুঁচকে বলল, রুটি কি গাছে ফলে? রেশনের দাম বেড়েছে, সারাক্ষণ কিছু না কিছু চাই তোমার। এত বলে সে ভিতরে গেল আর একটা প্লেটে দুটো ঠান্ডা শুকনো রুটি দিয়ে তার হাতে তুলে দিল, সঙ্গে দুধ ছাড়া কালো চা। এটাই যথেষ্ট। সরলা দেবী কোনো কথা বললেন না। তিনি বুঝতেন বললে অপমান আরও বাড়বে। তিনি নিজের ঘরে ফিরে গেলেন। বাইরে বাচ্চারা পিৎজা আর বার্গার নিয়ে আলোচনা করছিল, আর ভিতরে একজন মা শুকনো রুটি জল দিয়ে গিলছিলেন। সরলা দেবীর অনেক দিন ধরে ডায়াবেটিস ছিল। ডাক্তার সময় মতো ওষুধ খাবার কঠোর নির্দেশ দিয়েছিলেন। সেই সন্ধ্যায় তিনি অভিজিৎকে বললেন, বাবা, আমার ওষুধ ফুরিয়ে গেছে, চোখের সামনে ঝাপসা দেখছি, ওষুধ এনে দাও। অভিজিৎ ক্লান্ত স্বরে বলল, মা, এ মাসে অনেক খরচ হয়েছে, ফি দিতে হবে, এখন টাকা নেই, একটু ঘরোয়া প্রতিকার করো। কিন্তু মা, এখন আর খরচ করা সম্ভব নয়। সে নিজের ঘরে চলে গেল। সরলা দেবী সেখানেই দাঁড়িয়ে রইলেন। দেখতে দেখতে ডিসেম্বরের তীব্র শীত এলো। এক সকাল ৫টায়, যখন পুরো বাড়ি কম্বলে মুড়িয়েছিল, সরলা দেবী উঠোনে ঠান্ডা জলে বাসন মাজছিলেন। তার আঙুল অবশ হয়ে গিয়েছিল। জোড়ায় ব্যথায় মুখ কুঁচকে যাচ্ছিল। তখনই রিয়া বারান্দায় এলো, তার হাতে গরম চায়ের কাপ। মাজি, বাসন ভালো করে মাজো, কাল তেল লেগেছিল, আর হ্যাঁ, পরে কাপড়ও ধুয়ে দিও, মেশিন নষ্ট। বৌমা, হাত চলছে না তো খেও না। এত বলে সে ভিতরে চলে গেল। দিন কাটতে লাগল, সম্মান শেষ হয়ে গেল। একদিন দুই বৌমার মধ্যে খরচ নিয়ে ঝগড়া বাঁধল। কথা এত বেড়ে গেল যে অভিজিৎ আর সৌম্য ঠিক করল, মা ১৫ দিন নিচে থাকবেন, ১৫ দিন ওপরে, যার সময় তার খরচ। সরলা দেবী কাঁপা গলায় জিজ্ঞাসা করলেন, আমি কি কোনো জিনিস যে ভাগ করে দিচ্ছ? কিন্তু কেউ কান দিল না। এখন প্রতি ১৫ দিন অন্তর তার বিছানা সিঁড়ি দিয়ে ওপর নিচে সরানো হতো। মাসের ৩১তম দিনে দুই ছেলে তর্ক করত, এই অতিরিক্ত দিন কে নেবে? অনেকবার সেই দিন তিনি সিঁড়িতে বসে কাটিয়েছেন। এক রাতে খুব জ্বরের মধ্যেও তাকে মেঝে পরিষ্কার করতে বলা হয়েছিল। দুর্বলতায় ভারসাম্য হারিয়ে তিনি পড়ে গেলেন। মাথা ফেটে গেল, রক্ত বেরোতে লাগল। রিয়া ডাক্তার ডাকেনি, তার কার্পেট নষ্ট হওয়ার ভয় ছিল। সে তাকে টেনে বারান্দায় ফেলে দিল। সেই রাতে ঠান্ডা বাতাসে শুয়ে সরলা দেবী প্রথমবার অনুভব করলেন যে তিনি এই বাড়িতে মা নন, বোঝা। কয়েকদিন পর এক সন্ধ্যায় তিনি ছাদে কাপড় তুলতে গেলেন। সেখানে অভিজিৎ আর সৌম্য সিগারেট খেয়ে গল্প করছিল। অভিজিৎ বলল, আর সহ্য হচ্ছে না, বাড়ি বেচে দিই, ২ কোটি পাবো, মাকে বৃদ্ধাশ্রমে রেখে দিই। সৌম্য হাসল, ঠিক বলেছিস,
ওখানে ফ্রি রাখবে, আমাদের খরচও বাঁচবে। সিঁড়ির আড়ালে দাঁড়ানো সরলা দেবীর হাত থেকে কাপড় পড়ে গেল, তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। যাদের জন্য তিনি জীবন কাটিয়েছেন তারাই তাকে বেচাকেনা করছে। সেই রাতে তিনি পুরনো তরঙ্গ থেকে একটা লাল ফাইল বের করলেন, তাতে আসল দলিলপত্র ছিল। তার স্বামী মৃত্যুর আগে বলেছিলেন খুব প্রয়োজন না হলে দেখাবে না। সরলা দেবী চোখ মুছে আসতে বললেন, এখন প্রয়োজন হয়েছে। এই কথা সরলা দেবী ধীরে বলেছিলেন, কিন্তু তার অন্তরে কিছু একটা বদলে গিয়েছিল। বছরের পর বছর অপমান সহ্য করা সেই মা সেই রাতে প্রথমবার নির্ভীক ছিলেন। ঘরের মৃদু আলয় তিনি লাল ফাইল খুললেন। ভিতরে পরিষ্কার কাগজ ছিল, আসল রেজিস্ট্রি, উইল, আর সেই দলিল যাতে স্বামীর সই ছিল। সেখানে স্পষ্ট লেখা ছিল যে এই এলাকার পুরো বাড়ি শুধুমাত্র সরলা দেবীর নামে। সকালে বাড়িতে স্বাভাবিক চাঞ্চল্য ছিল, কিন্তু সরলা দেবীর মনে একটা সিদ্ধান্ত দৃঢ় হয়ে গিয়েছিল। ওদিকে অভিজিৎ আর সৌম্য পরের দিন প্রপার্টি ডিলারের সঙ্গে দেখা করার প্রস্তুতি নিচ্ছিল। তাদের পুরো বিশ্বাস ছিল বাড়ি তাদের নামে, তারা কখনো আসল কাগজ দেখার প্রয়োজন বোধ করেনি। দুপুরে এক প্রপার্টি ডিলার বাড়িতে এলো। তার নাম রাহুল শর্মা। পরিষ্কার স্যুট পরা, হাতে ফাইল নিয়ে সে ড্রয়িং রুমে বসল। সুপ্রিয় আর রিয়া চা নাস্তা দিল। অভিজিৎ বলল, শর্মাজি, লোকেশন চমৎকার, 2 কোটির কমে কথা বলবেন না। শর্মা বাড়ি দেখে বলল, কাগজ ঠিক থাকলে সাউদা পাকা। সৌম্য পুরনো ফাইল এনে দেখালো, সেগুলো শুধু বিদ্যুৎ আর ট্যাক্সের কাগজ। শর্মা বলল, রেজিস্ট্রির দিন আসল মালিকের সই লাগবে। অভিজিৎ হেসে বলল, সেটা হয়ে যাবে। সরলা দেবী সব নিজের ঘর থেকে শুনছিলেন। সেই রাতে তিনি আরেকটা পদক্ষেপ নিলেন। পরের সকালে তিনি নিঃশব্দে বাড়ি থেকে বেরিয়ে গেলেন, কাছের ব্যাংকে গেলেন, সেখান থেকে পুরনো লকারে তথ্য নিলেন। তারপর সোজা এক উকিলের অফিসে পৌঁছলেন। উকিলের নাম সুব্রত ব্যানার্জি। তিনি ফাইল টেবিলে রাখলেন। বাবা, এই কাগজগুলো পড়ো। তারপর গম্ভীর হয়ে বললেন, মাতাজি, এই বাড়ি সম্পূর্ণ আপনার নামে, আপনার অনুমতি ছাড়া কেউ বিক্রি করতে পারবে না। সরলা দেবী শান্ত গলায় বললেন, যদি আমি নিজে বেচতে চাই, তাহলে আপনি পুরো অধিকার নিয়ে বেচতে পারবেন। তিনি কিছুক্ষণ চিন্তা করে বললেন, আমাকে একটা ট্রাস্টের সঙ্গে যোগাযোগ করতে হবে। সুব্রত জিজ্ঞাসা করলেন, কেন? সরলা দেবীর চোখে জল ছিল, কিন্তু স্বর দৃঢ়। আমি এই বাড়ি অনাথ শিশুদের জন্য দান করতে চাই, যাদের মা নেই, তাদের মাথা গোজার ঠাঁই হোক। সুব্রত কিছুক্ষণ তাকে দেখে বললেন, আমি সব ব্যবস্থা করে দেব। ওদিকে বাড়িতে অভিজিৎ আর সৌম্য সওদা প্রায় চূড়ান্ত করে ফেলেছিল। 2 কোটিতে কথা পাকা, 5 লাখ অগ্রিম নেওয়ার কথাও হয়েছিল। 2 ভাই আনন্দিত। সুপ্রিয়া আর রিয়া যেন স্বপ্নের জগতে। নতুন ফ্ল্যাট, নতুন গাড়ি, নতুন জীবন। 3 দিন পর রেজিস্ট্রির তারিখ নির্ধারিত হলো। সেই দিন শর্মা আর উকিল বাড়িতে এলো। টেবিলে মিষ্টি রাখা, 5 লাখের চেক অভিজিৎকে দেওয়া হলো। সুব্রত ব্যানার্জিও এলেন, কিন্তু এবার সরলা দেবীর ডাকে ড্রয়িং রুমে সবাই বসল। শর্মা বলল, এবার আসল মালিক সই করুন। অভিজিৎ কলম তুলল। তখনই পিছন থেকে আওয়াজ এলো, থামো। সবাই ফিরে তাকালো। সিঁড়ি থেকে সরলা দেবী নামছিলেন। আজ তিনি হালকা হলুদ শাড়ি পরেছিলেন, হাতে সেই লাল ফাইল। অভিজিৎ বিরক্ত হয়ে বলল, মা, আপনি ভিতরে যান। সরলা দেবী সোজা টেবিলে এসে দাঁড়ালেন। ফাইল খুলে কাগজ সামনে রাখলেন। আগে এগুলো পড়ো। সুব্রত ব্যানার্জি দলিল তুলে নিলেন। শর্মার দিকে তাকিয়ে বললেন, এই সম্পত্তির একমাত্র মালকিন সরলা দেবী। ঘরে নিস্তব্ধতা নেমে এলো। সৌম্য অবাক হয়ে গেল, কি অর্থ? সুব্রত স্পষ্ট করে বললেন, তার স্বামী এই বাড়ি তার নামে কিনেছিলেন, ছেলেদের এতে কোনো হক নেই। সুপ্রিয়ার হাত থেকে মিষ্টির প্লেট পড়ে গেল। রিয়ার চোখ কপালে উঠল। অভিজিৎ ঘাবড়ে গেল। মা, এটা কি? সরলা দেবী সোজা বললেন, সত্য। কিছুক্ষণ কেউ কথা বলল না। তারপর অভিজিৎ তাড়াতাড়ি মায়ের কাছে গিয়ে পায়ে পড়ল। মা, আমাদের ক্ষমা করো, আমরা তো ঠাট্টা করছিলাম। সৌম্যও পিছনে এলো। আমরা তোমাকে কোথাও যেতে দেব না। সরলা দেবী হাত তুলে থামালেন। ঠাট্টা তখনই হয় যখন কাউকে আঘাত না লাগে। তোমরা আমাকে বোঝা মনে করেছিলে। আমি থাকতে আমার বাড়ির দরদাম করেছিলে। তার গলা উঁচু ছিল না, কিন্তু প্রতিটি শব্দ স্পষ্ট ছিল। তিনি শর্মার দিকে তাকালেন। আমি এই বাড়ি বিক্রি করছি, কিন্তু ছেলেদের দেব না। অভিজিৎ চমকে উঠল, কি বলছো? সুব্রত আরেক ফাইল খুলল। সরলা দেবী এই সম্পত্তি একটা রেজিস্টার্ড ট্রাস্টকে দান করার সিদ্ধান্ত নিয়েছেন। বিক্রির টাকা দিয়ে এখানে অনাথাশ্রম তৈরি হবে। না, সৌম্য চেঁচিয়ে উঠল। সরলা দেবী দৃঢ় গলায় বললেন, তার চোখে এখন ভয় ছিল না। যে মায়ের দরদাম তার ছেলেরা করতে পারে, সে মা এখন নিজের সিদ্ধান্ত নেবে। ঘরে উপস্থিত সবাই বুঝে গিয়েছিল আজ সিদ্ধান্ত বদলাবে না। সরলা দেবী আসতে বললেন, আর একটা কথা, সবার দৃষ্টি তার দিকে। এই বাড়ি এখন আমার, আর এখানে কে থাকবে সিদ্ধান্তও আমিই নেব। সরলা দেবীর এই কথার পর ঘরে এমন নীরবতা নামল যেন সময় থেমে গেছে।
অভিজিৎ আর সৌম্য পরস্পরের দিকে তাকাতে লাগল। তাদের প্রথমবার বোঝা গেল যে মাকে তারা দুর্বল ভেবেছিল সেই মাই আজ সবচেয়ে শক্তিশালী। অভিজিৎ সামলানোর চেষ্টা করল। মা, রাগের মাথায় এমন করো না, লোকে কি বলবে? সরলা দেবী শান্ত স্বরে বললেন, যখন তোমরা আমাকে সিঁড়িতে বসিয়ে রাখতে তখন লোকের কথা মনে ছিল না। সৌম্য আস্তে বলল, আমাদের ভুল হয়েছে। ভুল একবার হয়, সরলা দেবী বললেন, তোমরা তো অভ্যাস করে ফেলেছিলে। সুপ্রিয়া আর রিয়া কাঁদার ভান করতে লাগল। সুপ্রিয়া বলল, মাজি, আমরা তোমাকে মা মানি। সরলা দেবী সোজা প্রশ্ন করলেন, যখন আমার জ্বর ছিল আর মেঝেতে পড়ে গিয়েছিলাম তখন মা কোথায় ছিল? কারও উত্তর ছিল না। সুব্রত ব্যানার্জি পরিস্থিতি পরিষ্কার করলেন, বাড়ির বিক্রির প্রক্রিয়া শুরু হয়ে গেছে, ট্রাস্টের লোক 1 ঘন্টার মধ্যে আসবে, কাগজ প্রস্তুত। অভিজিৎ ঘাবড়ে গেল, মা, আমরা কোথায় যাব? সরলা দেবী প্রথমবার কঠোর স্বরে বললেন, যেমন তোমরা আমার জন্য ভেবেছিলে তেমনই নিজেদের জন্য ভাবো। সৌম্য বুঝল মা তাদের কথা শুনে ফেলেছেন। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সরলা দেবী ঘড়ি দেখলেন, তোমাদের 1 ঘন্টা সময়, দরকারি জিনিস গুছিয়ে নাও, এরপর বাড়ি খালি হবে। মা, অভিজিৎ প্রায় চেঁচিয়ে উঠল, এটা অন্যায়। অন্যায় তখন ছিল যখন তোমরা আমাকে ভাগ করে দিয়েছিলে। তিনি গলা না তুলে বললেন। সুপ্রিয়া বলল, আমরা বাচ্চাদের নিয়ে কোথায় যাব? সরলা দেবী স্পষ্ট করে বললেন, যেভাবে তোমরা ভেবেছিলে আমি অনাথাশ্রমে থাকব সেভাবেই তোমরাও জায়গা খুঁজে নিও। ঘরে ঘড়ির টিকটিক শোনা যাচ্ছিল। সুব্রত পুলিশকে জানিয়ে রেখেছিলেন যাতে অশান্তি না হয়। অভিজিৎ আর সৌম্য উপর নিচে ছুটোছুটি করতে লাগল। কাপড়, কাগজপত্র, জিনিস তাড়াতাড়ি ব্যাগে ভরতে লাগল। সুপ্রিয়া রিয়ার মুখ থেকে অহংকার মিলিয়ে গিয়েছিল। সরলা দেবী ড্রয়িং রুমের চেয়ারে বসে রইলেন। তিনি কারো সঙ্গে বিতর্ক করছিলেন না। তার মুখে কঠিন শান্তি ছিল। 1 ঘন্টা শেষ হলো। বাইরে পুলিশের গাড়ি থামল। 2 জন কনস্টেবল ভিতরে এলো। মাতাজি এরাই? একজন জিজ্ঞাসা করল। হ্যাঁ, সরলা দেবী সংক্ষেপে বললেন। কনস্টেবলরা অভিজিৎ আর সৌম্যকে বলল, দয়া করে বাইরে আসুন। আমরা নিজেরাই যাচ্ছি, অভিজিৎ বলল, কিন্তু তার গলায় আর আগের অহংকার ছিল না। জিনিসপত্র বাইরে নেওয়া হলো। পাড়ার লোক জড়ো হলো। ফিসফাস শুরু হলো। সৌম্য শেষবার মুখ ফিরিয়ে মাকে দেখল। একবার ভেবে দেখুন, সরলা দেবী দরজার দিকে ইশারা করলেন। আমি ভেবে দেখেছি। লোহার গেট বন্ধ হয়ে গেল। কিছুক্ষণ বাড়িতে নীরবতা। তারপর সরলা দেবী গভীর নিঃশ্বাস নিলেন। সুব্রত বললেন, মাতাজি, ট্রাস্টের লোকেরা আসছে। প্রায় 1/2 ঘন্টা পর একটা মিনি বাস এলো। তাতে লেখা ছিল, নতুন জীবন শিশু সেবা ট্রাস্ট। বাস থেকে ছোট ছোট বাচ্চারা নামল। কারো হাতে পুরনো ব্যাগ, কেউ খালি পায়। তাদের চোখে কৌতূহল। ট্রাস্টের পরিচালিকা মালতী সেন সামনে এলেন। নমস্কার মাতাজি। সরলা দেবী মাথা নাড়লেন। স্বাগতম। বাচ্চারা উঠোনে এদিক ওদিক দেখতে লাগল। কেউ গাছ ছুঁল, কেউ সিঁড়ির দিকে ছুটল। বাড়ি যেটা কিছুক্ষণ আগে উত্তেজনায় ভরা ছিল এখন বাচ্চাদের কলরবে মুখরিত হয়ে উঠল। মালতী বললেন, আজ থেকে এই জায়গায় এদের বাড়ি হবে। সরলা দেবী আসতে বললেন, আর আমি এদের লালন পালন করব। ঠিক তখন একটা ছোট মেয়ে তার কাছে এলো। দাদি, এখানে আমরা থাকব? সরলা দেবী তার মাথায় হাত রাখলেন। হ্যাঁ, এখানেই থাকবে। মেয়েটা হাসল। বাড়ির পরিবেশ পাল্টে গিয়েছিল। দেওয়াল এখন নীরবতায় নয়, হাসিতে ভরে উঠছিল। সুব্রত শেষ কাগজে সই করালেন। বিক্রির টাকা সোজা ট্রাস্টের অ্যাকাউন্টে গেল। সন্ধ্যার মধ্যে অভিজিৎ, সৌম্য আর তাদের স্ত্রীরা রাস্তায় ঠাঁই খুঁজছিল। ওদিকে সরলা দেবী উঠোনে বসে বাচ্চাদের দেখছিলেন। তার মনে ব্যথা এখনও ছিল, কিন্তু সেই ব্যথা আর বোঝা ছিল না। সেটা দৃঢ় সিদ্ধান্তে পরিণত হয়েছিল। রাতে যখন সব বাচ্চা বিছানায় শুয়ে পড়ল, তখন বাড়িতে প্রথমবার প্রকৃত শান্তি এলো। সরলা দেবী আকাশের দিকে তাকিয়ে আসতে বললেন, আজ আমার বাড়ি সত্যিই পূর্ণ হয়েছে। সরলা দেবী যখন এটা বললেন তখন তার মুখে প্রথমবার আন্তরিক শান্তি ফুটে উঠল। যে বাড়িতে মাসের পর মাস তিরস্কার, ঝগড়া আর অপমানের শব্দ ধ্বনিত হতো, সেখানে এখন বাচ্চাদের মৃদু হাসি আর নির্মল কথাবার্তা। দেওয়াল একই, ছাদ একই, উঠোন একই, কিন্তু পরিবেশ সম্পূর্ণ বদলে গিয়েছিল। আগে যেখানে ভয় আর চাপ ছিল, এখন সেখানে আপনত্ব আর স্নেহ। সকালের প্রথম রশ্মির সঙ্গে বাড়িতে নতুন প্রাণ এলো। উঠোনে বাচ্চারা সার বেঁধে দাঁড়িয়ে।
কেউ ঝাড়ু দিচ্ছে, কেউ গাছে জল দিচ্ছে, কেউ ছোটদের হাত ধরে সিঁড়ি নামতে শেখাচ্ছে। মালতী সেন সবাইকে বোঝালেন, এই বাড়ি এখন সকলের, একসঙ্গে রক্ষা করতে হবে। এখানে বড় ছোট নেই, সবাই এক পরিবার। বাচ্চারা তার কথা মনোযোগ দিয়ে শুনল। সরলা দেবী বারান্দায় চেয়ারে বসে সব দেখছিলেন। তার সামনে সেই সিঁড়ি, যেখানে একদিন তিনি শীতে একা কাঁপতেন। আজ সেই সিঁড়িতে বাচ্চারা হাসতে হাসতে দৌড়াচ্ছে। একটা ছেলে পিছলে যেতে গেলে আরেকজন তাৎক্ষণিক তার হাত ধরে ফেলল। এই দৃশ্য দেখে সরলা দেবীর ঠোঁটে মৃদু হাসি ফুটল। রান্নাঘরে প্রথমবার তালা খোলা। বড় হাঁড়িতে খিচুড়ি রান্না হচ্ছে। একদিকে তরকারি, অন্যদিকে দুধ ফুটছে। একটা বাচ্চা দৌড়ে এসে বলল, দাদি, আজ মিষ্টি হবে? সরলা দেবী স্নেহভরে জিজ্ঞাসা করলেন, কেন, কোন খুশিতে? বাচ্চাটা বলল, আজ আমরা সবাই এখানে প্রথমবার একসঙ্গে খাব। সরলা দেবী হাসলেন, হ্যাঁ, গুড়ের হালুয়া হবে। বাচ্চাদের চোখ উজ্জ্বল হয়ে উঠল। তাদের কাছে হালুয়া শুধু মিষ্টি নয়, স্নেহের প্রতীক। দুপুর নাগাদ খবর পুরো পাড়ায় ছড়িয়ে পড়ল যে চৌধুরী বাড়ি এখন অনাথাশ্রম হয়ে গেছে। অনেক প্রতিবেশী মিষ্টি, ফল আর কাপড় নিয়ে আসতে লাগল। কেউ চালের বস্তা দিল, কেউ বই রেখে গেল। এক বয়স্ক প্রতিবেশী বললেন, মাতাজি, আপনি যা করেছেন তা সকলের পক্ষে সম্ভব নয়। সরলা দেবী বিনয় করে বললেন, আমি নতুন কিছু করিনি, শুধু সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছি। ওদিকে অভিজিৎ আর সৌম্যর জগৎ উল্টে গিয়েছিল। যে টাকার লোভে তাদের চোখ ধাঁধিয়ে গিয়েছিল, সেটা এখন অদৃশ্য। ভাড়ার ছোট ঘর খুঁজতেও কষ্ট হচ্ছিল। আত্মীয়রা দূরে সরে গিয়েছিল। যে বন্ধুদের সামনে তারা গর্ব করে থাকত, তারা এখন মুখ ফিরিয়ে নিচ্ছে। একদিন অভিজিৎ সাহস করে পুরনো বাড়ির সামনে এলো। সে গেটে টোকা দিল। প্রহরী আটকালো। কার সঙ্গে? অভিজিৎ আসতে বলল, মায়ের সঙ্গে। খবর ভিতরে গেল। সরলা দেবী কিছুক্ষণ ভেবে বললেন, তাকে একা ভিতরে আসতে দাও। অভিজিৎ ভিতরে ঢুকল। উঠোনে বাচ্চাদের হাসি ভেসে আসছে। সে চারদিকে তাকালো। যে বাড়িকে সে সম্পত্তি ভেবেছিল, এখন সত্যিকারের বাড়ি মনে হচ্ছে। মা, তার গলা ধরে এলো। সরলা দেবী সোজা জিজ্ঞাসা করলেন, কেন এসেছ? ক্ষমা চাইতে, সে বলল। ক্ষমা চাইলে কি অতীত ফিরবে? অভিজিৎ চুপ করে রইল। সে মাথা নিচু করল। আমি লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। সরলা দেবী গভীর নিঃশ্বাস নিলেন। লোভ মানুষের বিবেক কেড়ে নেয়। তুমি মাকে বোঝা ভেবেছিলে, তাই আজ নিজেকে বোঝা মনে হচ্ছে। অভিজিতের চোখ থেকে অশ্রু ঝরল। যদি সত্যিই পরিবর্তন চাও, সরলা দেবী বললেন, তাহলে এখানে এসে সেবা করো, এই বাচ্চাদের জন্য কিছু করো, বুঝে নাও দায়িত্ব কি। অভিজিৎ মাথা নাড়ল। কয়েকদিন পর সৌম্যও এলো। তাকেও একই কথা শোনানো হলো। সেবাই সংশোধনের পথ। ধীরে ধীরে দুই ভাই মাঝে মধ্যে এসে বাচ্চাদের জন্য রেশন নিয়ে আসতে লাগল। শুরুতে তারা নীরবে কাজ করত, চোখাচোখি এড়াত, কিন্তু সময়ের সঙ্গে তারা বুঝল যে যাদের কিছু ছিল না, তারা তবু হাসছে। বাড়িতে প্রতিদিন সকালে প্রার্থনা হয়, বাচ্চারা একসঙ্গে পড়ে। সন্ধ্যায় সরলা দেবী তাদের জীবনের ছোট ছোট শিক্ষা দেন। সত্য বলো, পরিশ্রম করো, আর কারো মন ভাঙো না। বাচ্চারা মন দিয়ে শোনে। এক সন্ধ্যায় সেই ছোট মেয়েটা তার কোলে বসে জিজ্ঞাসা করল, আপনার ছেলেরা কোথায়? সরলা দেবী কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, আমার ছেলেরা আমার কাছেই আছে। মেয়েটা নিষ্পাপভাবে বলল, তাহলে আমরা আপনাকে কখনো একা ছাড়ব না। তার চোখ ভিজে গেল, কিন্তু এবার তাতে দুঃখ নয়, তৃপ্তি ছিল। সময় গড়িয়ে গেল। চৌধুরী বাড়ি এখন নতুন জীবন আশ্রয় নামে পরিচিত। 50-এর বেশি বাচ্চা সেখানে লেখাপড়া, খাবার আর নিরাপত্তা পাচ্ছে। দেয়ালে রঙিন ছবি, উঠোনে প্রতি সন্ধ্যায় খেলা। পাড়ার লোক এখন বাড়িটাকে সম্মানের চোখে দেখে। একদিন মালতী সেন বললেন, মাতাজি, আপনি নিজের যন্ত্রণাকে শক্তিতে রূপান্তরিত করেছেন। সরলা দেবী হেসে বললেন, যখন আপনজন সাহায্য না করে, তখন মানবতাই সবচেয়ে বড় সাহায্য হয়ে ওঠে। তার শরীর আগের মতো শক্ত নেই, কিন্তু মন হালকা। তিনি জানেন যে সিদ্ধান্ত কঠিন ছিল, কিন্তু সঠিক ছিল। সন্ধ্যায় তিনি বারান্দায় বসে। সামনে গেট বন্ধ, কিন্তু এখন সেই বন্ধ দরজা কাউকে আটকানোর জন্য নয়, ভিতরের শান্তি রক্ষার জন্য। বাচ্চারা খেলতে খেলতে ডাকছে, মা, মা। এই ডাক শুনে সরলা দেবী চোখ বন্ধ করলেন। এখন তার আর কোনো কাগজ, সম্পত্তি বা সম্পর্কের ভয় নেই। তিনি যা হারিয়েছিলেন তার চেয়ে অনেক বেশি ফিরে পেয়েছেন। আর সত্য এটাই যে বাড়িতে সম্মান আর স্নেহ থাকে, সেটাই প্রকৃত বাড়ি। বাকিটা কেবল ইট পাথরের স্তূপ। বন্ধুরা, এই গল্পের শিক্ষা স্পষ্ট। মা বাবা বোঝা নন, আমাদের ভিত্তি।
যে বাড়িতে বয়স্কদের সম্মান নেই সেখানে সুখ থাকে না। টাকা সাময়িক আনন্দ দিতে পারে, কিন্তু যারা আমাদের চলতে শিখিয়েছেন তাদের অসম্মান করা মানুষ কখনো শান্তি পায় না। মনে রেখো, আজ আমরা বড়দের সঙ্গে যা করি তাই কাল ফিরে আসে। এখন তোমাদের একটা প্রশ্ন, যদি তোমরা সরলা দেবীর জায়গায় থাকতে তাহলে কি করতে? ছেলেদের ক্ষমা করতে না নিজের সম্মান বেছে নিতে? কমেন্টে অবশ্যই লিখো। সরলা দেবী ঠিক ছিলেন না ভুল? তোমাদের উত্তরই এই গল্পের আসল রায় হবে। যদি গল্পটা তোমাদের মন ছুঁয়ে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেল আদনান বয়েসকেতে সাবস্ক্রাইব করে রাখো। পরের গল্পে আবার দেখা হবে। ততক্ষণ নিজের খেয়াল রেখো। ধন্যবাদ।